টাইম স্টকে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে। গতকাল থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। দোষারোপ সমালোচনা করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করেছে বিএনপি জামাত। কিন্তু এই প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আজকে এখন একটি গরম খবর আছে যে দীর্ঘদিনের বিএনপি আন্দোলন সঙ্গী যারা মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের সভাপতি, তিনি জামাত জোটে যাওয়ার একটি কথা চাউর হয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব মনির হোসেন লিটন। আপনাকে স্বাগত। আপনাকেও শুভেচ্ছা। তা আমি যা বলছিলাম লিটন ভাই, আমরা তো মান্না ভাইয়ের এই যে সিদ্ধান্ত বা তিনি যে যেতে পারেন এই বিষয়ে আলোচনা শুরু করি। বিষয়টি দিয়ে বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে একটি পুরনো কথা চালু আছে যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই। যদিও এই প্রবাদটি, যদি আমি প্রবাদ হিসেবেই বলি, যে প্রবাদটি এটি কিন্তু আবার অনেকে প্রতিবাদ করে, আমি সেই কথাটি বলছি যে এই প্রবাদটি নিয়েও বিতর্ক আছে। অনেকেই প্রতিবাদ করেন যে এটি হওয়া উচিত নয়। কেন রাজনীতিতে শেষ বলে কথা থাকবে না? নীতি নৈতিকতার বাইরে গিয়ে কেন অন্য কিছু হবে? এরকম কথা হয়। যদিও আমরা অন্যান্য দেশেও দেখেছি এক দল থেকে আরেক দলে যাওয়া শেষ মুহূর্তে। এই বিশেষ করে নির্বাচনী যখন জোট হয় তখন আমরা আমাদের ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই দেশগুলিতে এই জিনিসগুলি আমরা নানান ডিগবাজি আমরা দেখেছি। সেক্ষেত্রে যদি বলি তাহলে মাহমুদুর রহমান মান্নার এই এই যে অবস্থান পরিবর্তন, এটিকে ডিগবাজি শব্দটি হয়তো আমাদের প্রয়োগ করা ঠিক হবে না, কারণ অতীতেও অনেকেই এরকম এদিক থেকে ওদিকে গেছেন। তবে এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশের রাজনীতির মূলভাবে দুটি ধারা, একটি হচ্ছে স্বাধীনতার পক্ষের অংশ, আরেকটি স্বাধীনতার বিপক্ষের অংশ। আমরা যাদেরকে মোটা দাগে চিহ্নিত করি যে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, যারা মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে আমাদের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছে, সেই যে শক্তি যারা পরবর্তীতে রাজনীতির সুযোগ পেয়েছে, তাদেরকে আমাদের দেশে মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করা হয়, বাকি অংশকে মুক্তিযুদ্ধের পক্ষের বলা হয়। এবং মাহমুদুর রহমান মান্না মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধে অংশ নেয়া একটি দল জাসদ, যেটি তখন তৈরি হয়েছিল, এদের প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিলেন, সেই দল থেকেই উনি ছাত্র রাজনীতি শুরু করেছেন। চাকসু, চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্ট যে ইউনিয়ন, ওইখানে চাকসুতে জিএস হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ডাকসুতে ভিপি হয়েছেন। পুরোটা সময় জুড়ে উনি ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের সাথে। হঠাৎ করে উনি যে জামাতের সাথে যাওয়াটা, সেটি অনেকেই হয়তো একটু বিষম খাবেন যে উনি হঠাৎ করে কেন এখন জামাতের সাথে যাচ্ছেন। অতীতে এমনটাই দেখা গেছে যে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি যখন অংশ নেয়, যদিও সেই কুখ্যাত রাতের ভোট যাকে আমরা চিনি, সেই নির্বাচনে কিন্তু বিএনপির সাথে ওটার নাম কি ঐক্যফ্রন্ট বা একটি কামাল সাহেব ছিলেন, ভিন্ন রকমের জোট হয়েছিল। কিন্তু সরাসরি যেহেতু বিএনপির সাথে জামায়াত জোটে ছিল, সেহেতু এই গণফোরাম কিংবা আজকের নাগরিক ঐক্য, এই মাহমুদুর রহমান মান্নার, তারা কিন্তু সরাসরি বিএনপির ওই জোটটাতে যায়নি, কারণ সেখানে জামাতে ইসলামী আছে। অবস্থানটি ছিল এরকম যে জামাতে ইসলামী স্বাধীনতার বিরোধী দল, সুতরাং তাদের সাথে সরাসরি জোটবদ্ধ হবে না, বিএনপির সাথে আলাদাভাবে জোট। অর্থাৎ ওই সময় বিএনপির দুটি জোট ছিল, নির্বাচনী ঐক্য হয়েছিল। সেই মাহমুদুর রহমান মান্না এখন নির্বাচনের জন্য উনি জামাতে যাচ্ছেন বোঝাই যাচ্ছে, কারণ তিনি বিএনপির আন্দোলন সঙ্গী হিসেবে আশা করেছিলেন, এবং বিএনপি নিজেও বলেছিল যে তার দলকে কয়েকটি আসন দেওয়া হবে। গত ৩ নভেম্বর যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দফা তাদের মনোনয়ন ঘোষণা করে, তখন যে কয়েকটি আসন ফাঁকা রাখা হয়েছিল, তার মধ্যে একটি ছিল বগুড়া ২, যেটিতে মাহমুদুর রহমান মান্না অতীতেও নির্বাচন করেছেন বিভিন্ন দলের হয়ে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোটামুটি বলেই দিয়েছিলেন যে এটা নাগরিক ঐক্যের জন্য ফাঁকা রাখা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে
একটি বিভ্রান্তি তৈরি হয়েছিল যে মাহমুদুর রহমান মান্না আদৌ নির্বাচন করতে পারবেন কিনা, কারণ তিনি ঋণ খেলাপি। এই কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, কিন্তু উনি নির্বাচন কমিশনে আপিল করে তার মনোনয়নপত্র বা প্রার্থিতা ফিরে পেয়েছেন। তো যখন তিনি ঋণ খেলাপি হিসেবে খবরের শিরোনাম হয়েছিলেন, তখনই সম্ভবত বিএনপি আজ করতে পেরেছিল যে উনি হয়তো বা নির্বাচন ওখানে নাও করতে পারেন। এ কারণে বিএনপি ওখানে আরও একজন নিজেদের প্রার্থী দাঁড় করিয়ে দিয়েছিলেন। মাহমুদুর রহমান মান্না স্বভাবতই আশা করেছিলেন যে তিনি যেহেতু নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন, সুতরাং ওনার যে নিজের আসন, সেই বগুড়া 2 আসনে তাকে মনোনয়ন দেয়া হবে জোট থেকে। বিএনপির সাথে যেই জোট সঙ্গীদের যেগুলি ছাড়া হয়েছে সেই হিসেবে উনি আবার করেছিলেন যেটি, ঢাকাতেও একটি আসনে 18, মনোনয়নপত্র, ঢাকা ঢাকা 18, ওখানেও মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত 2টি আসনের কোনোটি বিএনপি তাকে ছাড়েনি। আপনার মনে আছে যে গত 2 দিন আগেই একটি খবর এসেছে যে বিএনপির পক্ষ থেকে তাকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে সংসদ নির্বাচনের দরকার নেই, বরং তাকে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তাকে মন্ত্রিত্ব দেয়া হবে। তবে উনি ওই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে মন্ত্রিত্বের চাইতে তার রাজনীতিটাই বড়। উনি যেটি বলেছেন যে মন্ত্রিত্বের চাইতে রাজনীতি বড়, তো উনি সারা জীবন যে রাজনীতি করেছেন, আপনি একটু আগে বললেন যে উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বা তার রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার, তার যে এই ইউটার্ন, এটা কি ওনার যারা কর্মী সমর্থক বেশি হোক কম হোক তারা কি মেনে নেবে? আমি একটু আগে বলছিলাম যে ওনার অতীতটা, যে এই বর্ণাঢ্য জীবনের মধ্যেও ওনার ইউটার্ন অথবা লেফট টার্ন, রাইট টার্ন ইত্যাদি অনেক আছে, আগেও আছে। উনি তো আওয়ামী লীগেও ছিলেন। উনি আওয়ামী লীগে ছিলেন, উনি জাসদ দিয়ে শুরু করেছেন, সেই জাসদ থেকে বাসদে গেছেন, বাসদ থেকে আবার নতুন আরেকটি দল করেছিলেন জাতীয় মুক্তি আন্দোলন বা এই টাইপের নাম, যেটিতে উনি 91 সালের নির্বাচনে ওই দল থেকেই নির্বাচন করেছিলেন সেই বগুড়া 2 আসনে। পরবর্তীতে ডাকসুতে উনি যখন ভিপি, ওনার সাথে জিএস ছিলেন আখতারুজ্জামান, হ্যাঁ, আওয়ামী লীগের আরেক নেতা জানেন। তো আখতারুজ্জামান যখন 1991 নির্বাচনে ঠিক আগে ভাগে আওয়ামী লীগে যোগদান করেন, মাহমুদুর রহমান মান্না প্রচণ্ড সমালোচনা করে লিখেছিলেন খবরের কাগজ নামে একটি সাপ্তাহিকে, হ্যাঁ, যে তার হয়তো নৈতিক স্খলন অবনমন ঘটেছে। হয়েছে, স্খলন শব্দটি যদি নাও বলি, অবনমন হয়েছে, যে উনি যেই বামপন্থার যেই রাজনীতি করতেন সেখান থেকে একটি ডানপন্থী দল আওয়ামী লীগে যোগদান করেছেন। সেই মাহমুদুর রহমান মান্নাই কিন্তু 1996 ইলেকশনের আগে ভাগে আবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আওয়ামী লীগ থেকে উনি 96, 2001 দুটি নির্বাচন করেছেন। 111-এর সময় না, উনি কখনোই জয়লাভ করেননি, উনি একাধিকবার নির্বাচন করেছেন। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন দুটি দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, এই দুটি দলেরই দুটি গ্রুপ দাঁড়িয়েছিল, সংস্কারপন্থী নামে যারা পরিচয় পেয়েছিল, যে 2 নেত্রীকে বাদ দিয়ে তাদের দল পুনর্গঠন নিয়ে আলোচনা চলছিল, উনি ছিলেন একজন সংস্কারপন্থী, এবং এ কারণে আওয়ামী লীগ তাকে 2008-এর নির্বাচনে আর মনোনয়ন দেয়নি। তাকে কিন্তু আওয়ামী লীগ থেকে বহিষ্কারও করা হয়নি, তিনি নিজেই আওয়ামী লীগ থেকে বের হয়ে এসেছেন, পরবর্তীতে নিজের আরেকটি রাজনৈতিক দল করেছেন, নাগরিক ঐক্য। অর্থাৎ উনি সেই জাসদ থেকে শুরু করে জাসদ, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এদিক ওদিক করেছেন, আওয়ামী লীগ, এগুলি নানান কিছু উনি অতীতেও করেছেন। এখন শুধু নির্বাচনে জয়ের জন্য উনি জামাতের দিকে যাচ্ছেন, এটাতে সেই আদর্শ নিয়েই প্রশ্ন করবেন ওনার কর্মী সমর্থকরা স্বাভাবিকভাবেই, যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলেন, যে এতদিন উনি মুক্তিযুদ্ধের পক্ষের কারণে জামাতের সাথে বিএনপির জোটকে উনি সমালোচনা করতেন, যে বিএনপি কেন জামাতকে সাথে রাখে, সেই উনি এখন জামাতে যাচ্ছেন। আমরা জানি না শেষ পর্যন্ত উনি চূড়ান্ত সিদ্ধান্ত কি নেবেন, তবে যে খবরটি বের হয়েছে টাইমস অফ বাংলাদেশে, সেখানে তিনি টাইমস অফ বাংলাদেশের সাথে সরাসরি না করেননি, হ্যাঁ না করলেও না করেননি, বরং ইঙ্গিতটা অনেকটা এরকম যে যদি তিনি দেখেন যে নির্বাচনে জয়ের একটি নিশ্চয়তা আছে তাহলে সেখানে যেতেও পারেন, এরকম। তো শুরুতে যেটি বলছিলাম আমরা, যে সমালোচনার বিষয়, যে রাজনীতিতে শেষ বলে কিছু নেই,
সেই শেষ বলে কিছু নেই, একই আদর্শে হতে পারে, কিন্তু আদর্শ জলাঞ্জলি দিয়ে যদি মানুষ মনে করে যে রাজনীতিতে শেষ কিছু নেই, তাহলে সেটি আসলেই দুঃখজনক। না, রাজনীতির শেষ থাকা উচিত আমি মনে শেষ করি। থাকা উচিত অন্তত আদর্শ আদর্শের প্রশ্নে। মানুষ দল পাল্টাতে পারেই, দল বদলাতে পারেই, কিন্তু এক দল থেকে আরেক দলে যাওয়ার সময় তার আগের দলের সাথে নতুন দলের যে আদর্শ, সেটার তফাৎটা কতটুকু, এটুকু জি। নিশ্চয়ই মানুষ বিবেচনা করবে, মানুষ হিসাব নিকাশ করবে, এটা স্বাভাবিকভাবে। কিন্তু দুই মেরুর আদর্শের দুটি দলে যাওয়া, এটি স্বাভাবিকভাবেই সমালোচনার জন্ম দেবে, যেটি কিছুদিন আগে হয়েছে। কর্নেল অলি আহমদ, যিনি একজন মুক্তিযোদ্ধা, তার দল যখন বিএনপি থেকে প্রত্যাশিত আসন পাচ্ছে না, তিনিও জামাতের সাথে যোগ দিয়েছেন, তখন কিন্তু সমালোচনাটা হয়েছে এবং সেই সমালোচনা এখনো মাঠে আছে। তো সেই সমালোচনার ঝুঁকি মাথায় নিয়ে ওনার রাজনৈতিক ক্যারিয়ার কি হবে, সেই চ্যালেঞ্জ মাথায় নিয়েই হয়তোবা উনি নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। রাজনীতিক হিসেবে ওনার প্রতি একটা মানুষের শ্রদ্ধা কিন্তু ছিল এই শেষ পর্যন্ত, আমার যেটা ধারণা। যেমন ধরুন, গত 15.5 বছর তিনি কিন্তু একটা আন্দোলন, গণতন্ত্রের পক্ষে আন্দোলনে ছিলেন বিএনপির সঙ্গে সবসময়। হঠাৎ এই ইউটার্ন, সেই আপনি যেটা বলতে চান যে সেই ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হবে। ওনার ক্যারিয়ারের পুরোটা এখন পর্যন্ত একটি আদর্শ ধারণ করেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে, সুশাসনের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, প্রগতিশীলতার পক্ষে কথা বলেছেন, অনেকটা বামপন্থী রাজনীতি করেছেন তিনি দীর্ঘ সময়। মোটামুটি ওই আদর্শের দিকেই ছিলেন, কিন্তু ওই আদর্শের একেবারেই উল্টা আদর্শের একটি দলের দিক জোটে যখন যান, কিংবা কোনো ব্যক্তি যখন উল্টো আদর্শের কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তখন সেটা নিয়ে সমালোচনাটা শুরু হয়। উনি যদি উনারই আদর্শের মতো আরেকটি দলে যেতেন, আরেকটি জোটে যেতেন, তাহলে হয়তো এই সমালোচনা হতো না, বা আমরা হয়তো অত ওইভাবে আলোচনা করতাম না। তাহলে কি নির্বাচনে জেতাটাই মুখ্য? তাদের তো একদম দৃশ্যমান যে সিট পাওয়ার জন্য বা নিজ আসনে বা নিজের আর দু একজন নেতাকে জিতিয়ে আনার জন্যই তারা একদম বিপরীত মেরুর দলে চলে গেছেন। এটি এটি কিভাবে দেখছেন আপনি? এটি আমাদের দেশে অতীতে হয়ে আসছে, এটি বাস্তবতা। বাস্তবতা হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি যে নিজের দলকে জেতানোর জন্য, অথবা নিজের প্রার্থীকে জেতানোর জন্য, অথবা নিজে জেতার জন্য, অথবা নিজের অন্য কোনো ব্যক্তিগত স্বার্থে তারা বিভিন্ন দলে যোগ দিয়েছে, গিয়েছে। আর জামাতের দিক থেকে হিসাবটা একটু ভিন্ন। ধরেন মাহমুদুর রহমান মান্না অথবা এলডিপির কর্নেল অলি আহমেদ, ওনারা জিতলেন কি হারলেন এটি নিয়ে কিন্তু জামাতের খুব বেশি মাথা ব্যথা নেই। জামাত এখন তার শরীর থেকে মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তির যে তকমাটা, সেটি ঝেড়ে ফেলতে চায়। তো সেটি ঝেড়ে ফেলার জন্য তাদের কি করতে হবে? তাদেরকে অনেক মুক্তিযোদ্ধাদেরকে ওই দলে নিতে হবে। সেই অংশে কিছুটা সফল হয়েছে কর্নেল অলিকে নিয়ে, মেজর আক্তারকে নিয়ে। এখন মাহমুদুর রহমানকেও যদি তারা জোটে নিতে পারে, তাহলে তারাও বলতে পারবে যে আমাদেরকে যে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে, স্বাধীনতা বিরোধী হিসেবে যেই দুর্নাম দেয়া হয়, সেটি ঠিক নয়। সেই উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য সেটি। আর যারা যাচ্ছেন তাদের হয়তো ব্যক্তিগত স্বার্থ হচ্ছে হয় নির্বাচনে জেতা, নতুবা ব্যক্তিগত ভিন্ন কোনো স্বার্থ থাকে। অনেক সময় স্বার্থ হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য, যে দলটি ক্ষমতায় যাচ্ছে মনে হচ্ছে, সেই দলের সাথে যদি ভিড়তে পারে তাহলে ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য ভালো হবে। এই ধরনের ব্যবসায়িক স্বার্থ থাকে, ব্যক্তিগত স্বার্থ থাকে। ওই দলের সাথে সব সময় থাকলে অন্তত রাজনৈতিক সুবিধা পাওয়া যাবে, সেই স্বার্থ থাকে, সেসব জিনিস থাকতে পারে। সুতরাং দুইজনের স্বার্থ এখানে, জামাত এবং মাহমুদুর রহমান মান্নার, আমার মনে হয় যেটি উদ্দেশ্য ভিন্ন। জামাতের উদ্দেশ্য হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধের পক্ষের একজনকে নিয়ে যাচ্ছে। মাহমুদুর রহমান মান্না নিজে মুক্তিযোদ্ধা না হলেও উনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সবসময় সেই কথা বলে এসেছেন, ফোকাসড। তো সেক্ষেত্রে ওনাকে নিয়ে যেতে পারলে জামাত সেটি বড় গলায় বলতে পারবে যে আমাদেরকে আর মুক্তিযুদ্ধ বিরোধী বলা যাবে না। আমি যে কথা দিয়ে আলোচনা শুরু করেছিলাম যে দোষারোপ আর সমালোচনার রাজনীতি আবার শুরু হয়েছে। আপনি জানেন যে গত কদিন ধরেই এখন যে মাঠে দুই বড় দল বিএনপি এবং জামাত, তারা বলেছিলেন কিন্তু যে আমরা পরস্পরের দোষারোপ না করে সামনের দিকে এগিয়ে যাই, বাংলাদেশের গণতন্ত্র কীভাবে মুক্তি, এক ধরনের গত 15.5 বছর যে শাসন চলেছে সেটি তো বিদায় হয়েছে, এখন তো গণতন্ত্রের উত্তরণ ঘটতে হবে।
গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন একদম অপরিহার্য। সেক্ষেত্রে আমরা দেখলাম যে গতকাল আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইন শুরু হয়েছে, সেখানে জনাব তারেক রহমান তিনি সিলেটে কিন্তু এ ধরনের কথা কিন্তু তার মুখ থেকে আগে আমরা শুনিনি। আপনি জানেন যে তিনি যে গত মাসে 25 তারিখ এসছেন, তিনি কিন্তু খুব কম কথা বলেছেন এবং কারো বিরুদ্ধে একটি কথা বলেনি। বাট কালকে দেখলাম তিনি বলেছেন যে বিশেষ করে যেটা ব্যাপক প্রচারিত পুরো দেশে যে জামাত ভেস্তের টিকিট বিক্রি করছে, তিনি কিন্তু সেটি নিয়ে কথা বলেছেন যে একটি দল সেটি করতে চায়, নির্বাচনে কারচুপি করতে চায়, নীল নকশা করছে। একই সঙ্গে জামাতের যিনি আমির, তিনি যে আসন থেকে নির্বাচন করছেন ঢাকা 15, সেখানেও কিন্তু তিনি বক্তৃতায় বলেছেন চাঁদাবাজি, দখলবাজি, নানা কিছু বলেছেন। মানে সোজা বাংলায় বলে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? আমরা কি সে আবার পেছনে ফিরে যাচ্ছি? আমি এটিকে খুব বড় করে দেখি না, তবে এর আগে আমি একটি মৌলিক প্রশ্ন করি আপনাকে। সেটি হচ্ছে যে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে আন্দোলনের মাধ্যমে, যাকে সবাই গণ অভ্যুত্থান হিসেবেই স্বীকার করে বেশিরভাগ মানুষ, সেখানকার পরে একটি প্রত্যাশা বলা হয়েছিল যে এমন একটি প্রত্যাশাতে থেকেই মানুষ সেই আন্দোলনে যোগ দিয়েছে যে দেশের রাজনীতি পাল্টে যাবে, দেশে নতুন কিছু হবে, ইত্যাদি ইত্যাদি। তো যেই সরকারটি ক্ষমতায় এলো বা ক্ষমতা নিল, তারাও সেই দেশকে পাল্টে দেওয়ার জন্য নানান রকমের সংস্কার কর্মসূচি হাতে নিল, অনেকগুলি সংস্কার কমিশন করলো। আমি যদি মৌলিকভাবে প্রশ্ন করি, এতগুলি সংস্কার কমিশন হয়েছিল, রাজনৈতিক দল সংস্কারের জন্য কোনো কমিশন হয়েছিল? রাজনৈতিক দল সংস্কার নিয়ে কোনো কথা হয়েছে? আমাদের দেশের সংবিধান সংস্কার নিয়ে কথা হয়েছে, নারী সংস্কার, নারীদের কি কি করতে হবে সেই কমিশন হয়েছে, আইন সংস্কারের জন্য কমিশন হয়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের সংস্কার করছেন। কিন্তু কেউ কি কখনো বলেছে যে রাজনৈতিক সংস্কারের জন্য কি করতে হবে? সেই সুপারিশ কি এসেছে? আসেনি। সুতরাং সবগুলি রাজনৈতিক দলই ধরে নিয়েছে আমরা যেভাবে রাজনীতি করে এসেছি সেভাবেই করব। শুধু ক্ষমতায় গেলে কি কি করতে পারবো, কি কি করতে পারবো না, সেগুলির জন্য কিছু সংস্কার আপনারা সুপারিশ করেছেন। সেটিই ছিল বাস্তবতা। আর নির্বাচনের সময় মাঠে ময়দানের যে বক্তৃতা, এটি খুব স্বাভাবিক। এটি শুধু আমাদের দেশে নয়, উন্নত দেশগুলিতেও দেখবেন এক দল আরেক দলকে আমাদের চাইতেও খারাপ ভাষায় গালি দিচ্ছে, এরকমও দেখা যায়। এবং এটি খুব স্বাভাবিক যে এক দল তার প্রতিদ্বন্দ্বীর দুর্বলতা মানুষের কাছে তুলে ধরবে। এখন দুর্বলতাটা তুলে ধরার উপায়টা নিয়ে নানান সময় প্রশ্ন আসে যে কেউ কি ভেঙচি কেটে বলল, কেউ কি গালি দিয়ে বলল, নাকি খুব ভদ্র ভাষায় বলল। এটিই তো সাধারণ আলোচনা। তো বিএনপির পক্ষ থেকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন মাঠে জামাতে ইসলামী, জামাতে ইসলামীর যে দুর্বলতাগুলি সেগুলি নিয়ে তারা তুলে ধরবে, এটাই স্বাভাবিক। আর দুর্বলতা তুলে ধরতে গিয়ে তারা আগামী নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলি কোনটি ভুয়া, কোনটি মিথ্যা, কোনটি মানুষের পক্ষে যায় না, সেটিও মানুষকে দেখিয়ে দেবে, এটিই স্বাভাবিক। সুতরাং বেহেশতের টিকিট এটি বিএনপি লুফে নিয়েছে, কারণ এটি তো বাস্তব কোনো প্রতিশ্রুতি হতে পারে না। সুতরাং সেটি তো তার ভোটারদের কাছে বা অন্য ভোটারদেরকে নিজের দিকে আকর্ষণ করার জন্য সে তার প্রতিদ্বন্দ্বীর এই দুর্বলতাগুলি তুলে ধরবেই। আবার একইভাবে জামাতে ইসলামী, সে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির দুর্বলতাগুলি তুলে ধরবে, যে বিএনপি অতীতে 2বার ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালে তারা কি করেছে, অথবা গত 1.5 বছরে তারা কি করেছে, সেসব দুর্বলতা তারা তুলে ধরবে। যেটি বলছিলাম যে এই তুলে ধরাটি যেন গালাগালির পর্যায়ে না যায়, কোনো খারাপ পরিস্থিতিতে না যায়, যাতে সহিংস পর্যায়ে না যায়, সেটাতে আমরা খেয়াল রাখবো। তা না হলে নির্বাচনের সময় একে অপরকে দোষারোপ করবে, যেটি আপনি দোষারোপ বলছেন, একে অপরের দুর্বলতা তুলে ধরবে, একে অপরের যদি কোনো অন্যায় থাকে অতীতে সেগুলি তুলে ধরবে নিজেদের ভোটারদের কাছে নিজেকে যোগ্য প্রমাণের জন্য। এটি আমি স্বাভাবিকই মনে করি। আসলে ভোটের মাঠে নারী প্রতিদ্বন্দ্বী 3.89, এটা তো আমি শতাংশ। এর মধ্যে আবার সবাই রাজনৈতিক দলগুলো, এর মধ্যে অনেকে স্বতন্ত্রও আছেন। এটা আমরা নারী অধিকার নিয়ে সবাই কথা বলি, তো এরকম প্রার্থী দিয়ে কি নারী অধিকার সংরক্ষণ হবে?
নারী অধিকার কি চায় রাজনৈতিক দলগুলো? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কারণ 1/11-এর সেই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নির্বাচনী আইন সংশোধন করে রাজনৈতিক দলগুলির আচরণ কেমন হবে সেটি নির্বাচনী আইনে প্রবেশ করানো হয়েছে। একটা ফিগারও ছিল যে এতজন নারী থাকতে হ্যাঁ, হবে। তখন বলা হয়েছিল যে পর্যায়ক্রমে দলগুলি তাদের কেন্দ্রীয় কমিটিতে 33% নারী নেত্রী রাখতে হবে, নারী রাখতে হবে। পর্যায়ক্রমে হবে, ভালো কথা। তো সেই জিনিসটি কি রাজনৈতিক দলগুলি অনুসরণ করেছে? কখনো করেনি। যেটি একটু আগে বলেছিলাম যে রাজনৈতিক সংস্কার নিয়ে যেহেতু আলোচনা হয়নি, সুতরাং রাজনৈতিক সংস্কার যদি নিয়ে আলোচনা হতো এই 2024-এর আন্দোলনের পরে, তাহলেও হয়তো এই জিনিসগুলি আবার জোরদারভাবে আলোচনা হতো যে অবশ্যই এত % নারী মনোনয়ন দিতে হবে প্রত্যক্ষ নির্বাচনের জন্য। আপনি তো তবু বিএনপিতে 2-4 জন নারী 10 জন পাচ্ছেন, 10 জন কিন্তু পেয়েছে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতে ইসলামের কি একজনও আছে? না না, তাদের কেন্দ্রীয় কমিটিতে নারী কয়জন আছে? এই ফিগার জানি না, বাট নমিনেশন পাইনি একজন। নারী বিষয়ক সম্পাদিকা বা এই টাইপের কিছু ছাড়া তাদের দলে আর কোনো নারী কেন্দ্রীয় কমিটিতে নেই। সুতরাং নারীদের বিষয়ে ভোটের সময় শুধু ভোট পাওয়ার জন্য তাদের জন্য ভালো ভালো কথা বলা, ভোটটা শেষ হলেই নারীদেরকে আর গণ্য এবং বিএনপি করবে না। কিন্তু অভিযোগ করেছে যে প্রচুর সংখ্যক নারী যারা জামাত করেন তারা কিন্তু গত 5 তারিখের পর থেকেই নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে, বিভিন্ন বাড়ি গিয়ে নানা গিফট দিচ্ছে। এটা হচ্ছে কি আমাদের দেশের ভোটের প্যাটার্নটা যদি আপনি খেয়াল করেন দেখবেন দলগুলির যে ভোটের সময় কিভাবে নির্বাচন পরিচালনা করে। সেক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য প্রথাগত যে দলগুলি আছে তাদের প্যাটার্ন একরকমের নির্বাচনী প্রচারের, জামাতে ইসলামীর ভিন্ন রকমের। এমনকি জামাতে ইসলামী রাজনৈতিক দলটি পরিচালনার ক্ষেত্রেও তাদের প্যাটার্নটি অন্য দলগুলির চাইতে একটু আলাদা। এই যে যারা এখন বাড়ি বাড়ি যাচ্ছে তারা সবাই যে জামাতে ইসলামীর সমর্থক হিসেবে যাচ্ছে আমি অন্তত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আপনি আরও কয়েকটি কথা শুনেছেন যে ঢাকা শহরে অনেক রিকশাওয়ালা তার প্যাসেঞ্জারকে বলে যে ভাই 2 দল তো দেখেছেন, আগে তো বিএনপিকেও দেখেছেন, আওয়ামী লীগও দেখেছেন, একবার জামাতকে দেখেন না, বলে যে কিভাবে একজন রিকশাওয়ালা প্রচার আছে। পরবর্তীতে জানা গেল যে তারা জামাতে ইসলামী ঢাকা শহরে প্রতিদিন সকালবেলা টাকা দিয়ে এই রিক্সা চালকদের নিয়োগ করে, তারা শুধু এই কথাগুলি বলবে। একজন রিক্সাওয়ালার দৈনিক আয় যদি হয় 1,500 টাকা, তাকে বলা হয় তোমাকে 2,000 টাকা দেয়া হবে, তুমি তোমার প্যাসেঞ্জারদেরকে এই কথাটা বলবে। ঠিক একইভাবে আমাদের দেশের সেটা কি সম্ভব এত রিক্সাওয়ালা ঢাকায়? না, সব প্রত্যেক রিক্সাওয়ালাকে তো আর দেবে না, তাদের হয়তো নির্দিষ্ট আছে যে কোন কোন এলাকায় কতজন রিক্সাওয়ালাকে দিতে হবে, সেই পরিকল্পনাটি তাদের অন্যদের চাইতে অনেক ভালো নির্বাচনী পরিকল্পনা। সত্যতা কি পেয়েছেন? আমরাও এই অভিযোগটা শুনি, বাট আপনার সামনে এরকম পড়েছে কখনো? আমি এই জন্যই বললাম যে কথাগুলি এসেছে এগুলি ঠিক একইভাবে যেটি আপনি দেখছেন যে মহিলারা বাড়ি বাড়ি গিয়ে জামাতের জন্য ভোট চাইছে। এটি মাথায় রাখতে হবে যে ঢাকার বাইরে গেলে আমাদের কিন্তু দারিদ্র এখনো প্রকটভাবে চোখে পড়ে। কোনো নারী যে যার কোনো কাজ নেই সে যদি দৈনিক 1,000 টাকা পায় বা 500 টাকা পায়, যে তুমি শুধু গ্রামে গিয়ে 10টা বাড়িতে বা 20টা 30টা বাড়িতে গিয়ে জামাতের জন্য ভোট চাইবে, এবং এটি কনভিন্স করা খুব সহজ যে তোমাকে কেউ কিছু বলবে না, তুমি তো ধর্মের নামে গিয়ে চাইবে, সুতরাং তোমার ঝুঁকি নেই। ঝুঁকিবিহীন একটি প্রচার কাজে টাকার বিনিময়ে তবে এখন কিন্তু ঝুঁকি আছে, কিছু জায়গায় দেখলাম তৈরি হচ্ছে, শুরু হয়েছে ধীরে ধীরে। যে মিরপুরে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সংঘর্ষ হয়েছে বিশাল। এটা তো ঢাকার ভেতরে, ঢাকার বাইরেও অনেক জায়গায় মহিলারা যখন কোনো বাড়িতে ভোট চাইতে যাচ্ছে ওই বাড়ি থেকে প্রতিরোধ তৈরি হচ্ছে যে তুমি ভোট চাওয়ার কে, তুমি এইভাবে ভোট চাইতে আসছো কেন, ইত্যাদি ইত্যাদি প্রতিরোধ হচ্ছে। তো তখন আপনি খেয়াল করবেন যে আমি কয়েকটা ভিডিওতে দেখলাম ওই মহিলারা নিজেরা কোনো জবাব দিতে পারছে না, সে বলে যে দাঁড়ান বলে ফোন করে জামাতের একজন নেতাকে
যে উনি আমাকে পাঠিয়েছেন ওনার সাথে কথা বলে। আচ্ছা অর্থাৎ উনি আমাকে যে কথাটি বলেনি যে আমি টাকার বিনিময়ে এসেছি, আমার কাজ হচ্ছে এটুকু। তো এই কাজটি বাংলাদেশে প্রথম মনে হতে পারে, কিন্তু অন্যান্য দেশে অনেক আগেও এটি চালু হয়েছে। অর্থাৎ টাকার বিনিময়ে নির্বাচনী প্রচারকারী নিয়োগ করা, সেটি জামাত খুব সবাই কার্যকরভাবে, ভলান্টিয়ার না, না সবাই কাউকে ভলান্টিয়ার না, পে করতে হয়। পে করতে হচ্ছে। তো এটি কিন্তু বেআইনি না এক অর্থে, এক অর্থে আবার আরেক অর্থে বেআইনি। কারণ বলা আছে আমাদের নির্বাচনী আইনে যে আপনি ভোট চাওয়ার জন্য কোনো অর্থ খরচ করতে পারবেন না, কাউকে টাকার প্রলোভন দেখাতে পারবেন না, এই ধরনের আইনও আছে। আবার আইনের ফাঁক ফোকর দিয়ে সেটিকে বের করে নেওয়ারও সুযোগ আছে। যে অনেক আমি তো- বিষয় আছে, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু ফান্ড রেজিং প্রোগ্রাম হয়, program আছে, পাবলিক যেটি- টাকা নিয়ে নির্বাচন করে, কিন্তু যেটি আমাদের এখানে কিন্তু এটা আমাদের দেশে এটি এবার তাসনিম যারা প্রথম ঘোষণা দিয়েছেন, পরবর্তীতে আরো অনেকে সেটি করেছে। এনসিপির অনেক প্রার্থী তাদের হলফনামায় ঘোষণা দিয়েছে যে তারা এরকম মানুষের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করবে। এটি কিন্তু অন্যান্য দেশে অনেক আগে থেকে আছে, আমাদের দেশে প্রথম, এই কারণেই এই জিনিসগুলি চোখে লাগছে আর কি। তো জামাতের যে মহিলাদের যে প্রচারগুলি, সেটাও হয়তো বা একই কায়দায় জামাতের একটি কৌশল, যেটি অন্য দলগুলির চাইতে তাদের গোছানো কৌশলের একটি অংশ। এবং জি। এতে প্রমাণ হয় যে জামাত অন্যান্য দলগুলির চাইতে নির্বাচন পরিচালনায় অনেক বেশি সুসংগঠিত। আমরা তো রাজনীতি নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম, নির্বাচন নিয়ে। নির্বাচন তো রাজনীতির একটি অংশ। আরেকটি রাজনীতি বাংলাদেশে ঘটে গেছে, অনেক মানুষ এখনো বুঝতে পারছে না কি আদৌ হবে। সেটা হচ্ছে মাঠের লড়াই ছেড়ে কূটনীতির ক্যাচ। আপনি জানেন যে বাংলাদেশের যে ক্রিকেট টিম রয়েছে, বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী 7ই মার্চ থেকে, কিন্তু বাংলাদেশের ক্রিকেট টিম যেতে পারছে না, বা আইসিসি বলেছে ভারতেই খেলতে হবে। বাট আমাদের যারা এখানে উপদেষ্টা আছেন বা সাধারণ নাগরিকও চান না যে টিমটি এবার ভারতে যাক, কারণ আমাদের একজন প্রার্থীকে, একজন প্লেয়ারকে তারা নিরাপত্তা দিতে পারেনি। এবং যখন বিশ্বকাপ হবে তখন শুধু প্লেয়াররাই থাকবে না, আপনি আমি হয়তো যেতে পারি, গিয়ে আনন্দে জার্সিকে দিয়ে আমরা ঘুরলাম, যাবে সেখানে, স্বাভাবিক তাদের নিরাপত্তার বিষয় আছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, যে আসলে এটি কি বলে, মানুষের যে প্রত্যাশা, আমরা তো খেলাও দেখতে চাই, আমার দেশ খেলুক সেটাও আমরা চাই, এটি কিভাবে দেখছেন? নিরাপত্তার কারণে বিশ্বকাপ বা বড় টুর্নামেন্ট থেকে দলকে প্রত্যাহার করে নেওয়া কিংবা অন্য জায়গায় খেলার জন্য দাবি জানানো এটি নতুন নয়। আপনিও জানেন, আমাদের দর্শকরাও জানে যে ভারত পাকিস্তানে দীর্ঘদিন যাবৎ খেলতে যায় না, পাকিস্তান ভারতেও দীর্ঘদিন যাবৎ খেলতে যায় না। এমনকি এই যে আসছে বিশ্বকাপটা, সেখানেও কিন্তু পাকিস্তান ভারতে খেলতে যাবে না, শ্রীলঙ্কাতে, কারণ যৌথ আয়োজক দুটি দেশ। সুতরাং আগেই ঠিক করা যে পাকিস্তানের সবগুলি খেলা শ্রীলঙ্কাতে হবে। অতীতে যখন কোনো একটি দেশে আয়োজক ছিল, যে ভারত অথবা ইন্ডিয়া, তখন কিন্তু ভারত এবং ইন্ডিয়ার জন্য নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইকে নির্বাচন করা হতো। সুতরাং এটি নতুন না, আমাদের জন্য নতুন। আমাদের জন্য পরিস্থিতিটি এরকম দাঁড়িয়েছে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক, কূটনীতির দুটি ধাপ তো, একটি হচ্ছে জনগণের মধ্যে, পিপুল টু পিপুল, আরেকটি হচ্ছে সরকার টু সরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে 2024-এর পর থেকে সরকার টু সরকার খারাপ অবস্থাটা জনগণের মধ্যেও বিস্তার লাভ করেছে। অর্থাৎ এক দেশের জনগণ আরেক দেশের জনগণকে সহ্য করতে পারছে না, এবং পারছে না বলেই এই না পারার পেছনেও নানান জনের ইন্ধন থাকে, নানান দলের ইন্ধন থাকে। ভারতের ধর্মীয় উগ্রবাদীরা তাদেরকে ইন্ধন দেয়, আমাদের দেশের ধর্মীয় উগ্রবাদীরা আমাদের দেশের লোকজনকে ইন্ধন দেয়, যাতে একদল ভারত বিরোধী হয়, আরেক দল বাংলাদেশ বিরোধী হয়। তো বিরোধিতা এরকম হতে হতে এমন একটি পর্যায়ে গেছে, আমার মনে হয় যারা খেলাধুলা দেখেন, বেশি পছন্দ করেন, তাদের একটু কয়েকটা দিন আগের ঘটনাগুলি একটু দেখা দরকার। যখন বাংলাদেশের ভারতে মুম্বাই, দিল্লি, কলকাতা, শিলিগুড়ি এসব এলাকায় বাংলাদেশের মিশনে গিয়ে হামলা চালানোর মতো, আমি বলছি না যে হামলা চালিয়েছিল, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে নিরাপত্তা সংকট দেখা দিয়েছিল।
নিরাপত্তা সংকটই হয়েছিল। শিলিগুড়িতে তো মিশনের ভিতরে লোকজন ঢুকেছিল। এর আগেও আমরা দেখেছি আগরতলায় ভাঙচুরও হয়েছে। তো ওই পরিস্থিতি যদি মাথায় রাখি তাহলে চিন্তা করতে হবে যে যেই দলটি যাচ্ছে সেই দলের খেলোয়াড়দের নিরাপত্তা আইসিসি দেবে বলছে, বা আইসিসি তাদের যে নিরাপত্তা টিম তারা বলছে যে মাঝারি বা নিম্ন মাঝারি পর্যায়ের নিরাপত্তা ঝুঁকি আছে। কিন্তু কোনো একটি ঘটনা ঘটে গেলে, যেটি ঘটে যাওয়ার সম্ভাবনা যে প্রবল আমরা বেশ বুঝতে কয়েকটি পারছি, ঘটনা থেকে হ্যাঁ। দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কিভাবে আইসিসি আমার কেন যেন মনে হয় সঠিক মূল্যায়ন করেনি। সেখানে সেখানে আরেকটি বিষয় আছে, সঠিক মূল্যায়নের বিষয়টি আবার, যেমন একটু আগে আমরা বললাম যে পাকিস্তান ভারতে খেলতে যাবে না, এটি কিন্তু অনেক আগের সিদ্ধান্ত। জি। পাকিস্তান অনেক আগে জানিয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের ঘটনাটি এমন একটা সময় হয়েছে, একদম চূড়ান্ত মুহূর্তে। একদম কাছাকাছি সময়ে। জি, জি। হয়তো আসলেই এই সময়ে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব হয় না। অতীতে নিউজিল্যান্ড একবার একটি টুর্নামেন্টে খেলেনি, তাদের পরিবর্তে অন্য একটি টিম খেলেছে। এবার স্কটল্যান্ডের কথা বলা হচ্ছে। এইবার বাংলাদেশ না খেললে স্কটল্যান্ডকে জায়গা দেওয়া হবে। অতীতে অস্ট্রেলিয়াও নিরাপত্তা সংকটে পাকিস্তানে খেলতে যায়নি। এগুলি হয়েছে, কিন্তু সেই বিষয়গুলি ছিল একটু আগে ভাগে বলা। আগে ভাগে বললে যেটা হয় যে আয়োজকরা সেটি সেটেল করতে পারে যে কিভাবে কি করা হবে। তো এখন বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে 2 মাস বা 1.5 মাস আগে বলাটা কি যথেষ্ট না? আমার দিক থেকে তো আমার মনে হয় যে এটি যথেষ্ট। আইসিসির পক্ষ থেকে তারা মনে করতে পারে এটি যথেষ্ট না। এখন আসলে যথেষ্ট কি যথেষ্ট না সেটি আমরা আমাদের নিজ নিজ অবস্থানে বসে বলতে পারবো না। বাট নিরাপত্তা ঝুঁকি কিন্তু আছে। আমি সেটাই বললাম যে দুর্ভাগ্যজনক হচ্ছে যে নিরাপত্তা ঝুঁকি ইভেন যদি প্লেয়ারদের নাও থাকে, যারা দর্শক, যেমন আমাদের তরুণ দর্শকরা যেতে পারে। আমাদের বাংলাদেশের খেলা 4টি ম্যাচ ছিল কলকাতায়। জি। কলকাতায় অতীতেও বাংলাদেশ যখন খেলেছে বিপুল সংখ্যক দর্শক খেলা দেখতে গিয়েছে, বাংলাদেশের দর্শক। তো কলকাতায় অবশ্যই বাংলাদেশের দর্শক যেতই, তো সেখানে তাদেরকে কে নিরাপত্তা দেবে? যে জায়গায় তারা ভিসা দিচ্ছে না, ইন্ডিয়া তো ভিসাও দেয় না এখন, তার মানে আমাদের দর্শক যাওয়ারও সুযোগ ছিল না। তাহলে দর্শক যাবে কিভাবে? তারা তো ভিসাও দিচ্ছিল না। তো তাহলে এই বাংলাদেশের খেলোয়াড়রা গিয়ে খেলে আসবে এরকম হতো? আমাদের সাংবাদিকরা কি যেতে পারতো? আমরা জানি না এই জিনিসগুলি। সুতরাং এটি আমাদের দিক থেকে একটা নিরাপত্তা ঝুঁকি ছিল, একটি নাজুক পরিস্থিতি তৈরি হয়েছিল। এটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে আমরা বিশ্বকাপে খেলতে পারছি না, খেলছি না। এবং খেলছি না যেই কারণটা, এই কারণটা আমার মনে হয় যৌক্তিক, যে আমাদের নিরাপত্তা ঝুঁকি সেখানে আছে। জনাব মনির হোসেন লিটন, আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।